নতুন ফোন তো খুব একটা আসছে না, সব ফোনই সেই একই টাইপের। এর মধ্যে iQOO 9 Pro এই ফোনটা আসবে যবে থেকে শুনেছি খুব এক্সাইটেড ছিলাম। ফোনটা হাতে পাওয়ার পর ডাবল এক্সাইটেড হয়ে গেছে, আর ভিডিও দেখার পর আপনি ট্রিপল এক্সাইটেড হয়ে যাবেন। এর মধ্যে যে হাতে পাওয়ার কথাটা বললাম, এই হাতে পাওয়ার কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আসলে এই ফোনটা হাতে পেয়েই আমি দেখলাম যে এটার ব্যাক সাইডটা শ্বেত পাথরের তৈরি। হ্যাঁ, ঠিক শ্বেত পাথর যেরকম হয় একদম সেই রকম ফিনিশিং। বিএমডব্লিউর সাথে যে টাই আপ করেছে iQOO, তার রেজাল্ট এই ব্যাক প্যানেলে দেখা যাচ্ছে। এই লম্বা লম্বা যে লাল নীল স্ট্রাইপগুলো দেখছেন সেইগুলোর কথা বলছি। কিন্তু এই ফিতেটা উঠে যাবে না তো? হাতে লাগছে, হাত ঘষলে তো হাসতে বাজছে। না, অনেক ঘষাঘষি করে দেখলাম এটা উঠবে না মনে হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, না ওঠারই কথা, কারণ ব্যাক সাইডে এজি ফ্রস্টেড গ্লাস রয়েছে এবং তার উপর এই যে স্ট্রাইপগুলো দেখা যাচ্ছে। বিএমডব্লিউর কথা, ওটা একটা দুঃখের জায়গা। গতবার iQOO কোম্পানি বিএমডব্লিউ এডিশনের ফোন আমার কাছে পাঠায়নি। তারপর আমাদের টেকসাই গাই পরিবারের ক্ষমতা দিনকে দিন এত বেড়ে যাচ্ছে, কোম্পানি বাধ্য হচ্ছে বিএমডব্লিউ এডিশনও আমাদের কাছে পাঠাতে। আর এর পিছনে আপনাদেরই অবদান রয়েছে। আজকেও আপনারা আমাদের পরিবারের ক্ষমতা কতটা সেটা লাইক বাটনটা প্রেস করে একবার দেখিয়ে দিন। আচ্ছা, এডিট করতে করতে মনে পড়লো, দুটো ফোনে iQOO 9 আর 9 Pro দুটোতেই কিন্তু 4GB করে ভার্চুয়াল র্যাম আছে, আর 12GB এমনি র্যাম দেওয়া হয়েছে, 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। তো এতক্ষণ যে লুকস আর ডিজাইনের কথাটা হচ্ছিল, ব্যাক সাইডে সাদার উপর লাল নীল সুন্দর খুলছে, এবং তার উপর যদি একটু কালোর টাচ থাকে জিনিসটা কেমন হয়, জমে যায় না? তো ক্যামেরা প্যানেলটা একদম কালো একটা সুন্দর চৌকো বা আয়তক্ষেত্রাকার দিয়ে দিয়েছে, চারদিকে মেটালের ফ্রেম। কি করে বুঝলাম? সেই পুরনো ফান্ডা আমরা যেভাবে বুঝি, ওই 5G ব্যান্ডের যে কাট আউটগুলো আছে, অ্যান্টেনা কাট আউটগুলো দেখে এক ঝলকে আমরা বুঝে যাই যে হ্যাঁ, এটার চারদিকে মেটাল ফ্রেমই রয়েছে। iQOO যে এই ফোনটা খেটে খুঁটে বানিয়েছে তার একটা খুব ছোট্ট উদাহরণ আপনাদের দেখাই। সাইডে যে পাওয়ার অফ অন বাটনটা রয়েছে না, সেটার কালারটা আপনারা দেখুন, ব্লু কালারে দেওয়া হয়েছে, এবং টোটাল যে ফ্রেমটা আছে তার উপর এটা কত সুন্দর কন্ট্রাস্ট তৈরি করেছে এবং দেখতে কতটা ভালো লাগছে। এই ছোট ছোট ব্যাপারগুলোর দিকে যখন কোনো কোম্পানি নজর দেয়, তখন সত্যি এটা মনে হয় যে কোম্পানি একটা ভালো ফোন বানানোরই চেষ্টা করেছে। আচ্ছা, ভিডিও শুরুতেই একটা কথা পরিষ্কার করে রাখি, iQOO কিন্তু ভিভোর সাব ব্র্যান্ড আছে, এখনও আছে, এবং তার ফলে একটা বেনিফিট হচ্ছে। ভিভোর যে 600-র বেশি সার্ভিস সেন্টার রয়েছে গোটা ইন্ডিয়া জুড়ে, সেই সব জায়গায় iQOOর ফোনগুলো নিয়ে গেলে আপনি অনায়াসে সার্ভিস পেয়ে যাবেন। iQOO এখনও স্বাধীন হয়ে যায়নি। আর দাম কত হবে সেটা আমি এখনও জানি না, লঞ্চ হয়নি। ভোরবেলা এখন বোধহয় 4:30টার সময় ভিডিও বানাচ্ছি, কালকে লঞ্চ হবে, মানে সকাল হলেই লঞ্চ হবে, আজ তো হয়েই গেছে। কিন্তু দাম যেটা হবে আমি সেটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দেবো। চায়নাতে এটা মোটামুটি যে দামে লঞ্চ হয়েছিল সেটা ইন্ডিয়ান রুপিতে ধরলে 60,000 রুপি হয়। তো এবার কততে লঞ্চ করবে iQOO, এটা হচ্ছে বিশাল বড় প্রশ্ন। ডেসক্রিপশনে অবশ্যই চেক করে নেবেন। কার্ভ ডিসপ্লে যারা পছন্দ করেন, এই ফোনের ডিসপ্লেটা তাদের মন কেড়ে নিতে বাধ্য। শুধু ডিসপ্লে কেন, বিল্ড কোয়ালিটিটা, হাতে ইনহ্যান্ড ফিলিংটা, ধরতে সুবিধা হওয়ার ব্যাপারটা, সেইগুলোও তার জন্য অনেক বেটার হয়ে গেছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়া হচ্ছে, আপনারা সাইজটা খালি একবার দেখুন, বিশাল বড় একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যার অ্যানিমেশনটাও একদম অন্যরকম, এবং এই গোল দাগটার আপনি যে কোনো ধারে যদি আঙুলটা রাখেন তাহলেই এটা আনলক হয়ে যাচ্ছে, এবং ও মাই গড, এত তাড়াতাড়ি আনলক হয়ে যাচ্ছে। iQOO বলছে তারা নাকি সব থেকে বড় 3D আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে। অত বড় বড় নাম আমরা বুঝি না, কিন্তু মোট কথা আমরা দেখছি যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আউটস্ট্যান্ডিং। আর গতবার আপনাদের মনে আছে যে ভেপার কুলিং চেম্বার, সেটাও iQOO বেশ বড় দিয়েছিল। মানে iQOO বড় হওয়ার দিকে একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে চাইছে মনে হয়, সব ব্যাপারে তারা বড় বড় দিচ্ছে। ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোল বা চারদিকে যে বেজেলস দেওয়া হয়েছে, বড় দেওয়া হয়নি, এই জায়গাতে সব ছোট ছোট রেখেছে। মানে এক্সপার্ট দর্জির মতো জায়গা মতো সবকিছু ছোটখাটো করে কেটেছে, আর জায়গা মতো সবকিছু বড় বড় করে কেটেছে। বাই দ্য ওয়ে, এত অব্দি ভিডিও দেখে এত প্রশংসা করছি দেখে অনেক নেগেটিভ কমেন্ট আসবে, তাদের আপনাদের জানিয়ে রাখি যে হ্যাঁ, এই ভিডিওটা iQOOর সাথে কোলাবোরেশনেই তৈরি হচ্ছে। iQOO ডিভাইসটা পাঠিয়েছে, কিন্তু এখানে যা মতামত শেয়ার করছি আপনাদের সাথে সেগুলো সব আমার ব্যক্তিগত মতামত, সেগুলো iQOOর মতামত নয়। ফোনটা দেখে আমি যা এক্সপিরিয়েন্স করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এটা কিন্তু আনবক্সিং ভিডিও, এটার ফুল রিভিউ, ইনডেপথ রিভিউ, ভিতরে মাল মশলা কী আছে, সেগুলো কতটা টেকসই, সেগুলো কিন্তু পুরো রিভিউতেই আসবে। সব ফোনে যেখানে এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর দিচ্ছে, সেখানে iQOO দিয়েছে ডুয়েল এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর। অর্থাৎ যখন আমরা গেম প্লে করবো বা কোনো কারণে টাইপ করব, কিছু কাজ করব, ভাইব্রেশন যেটা হবে সেটা সব ডাবল হবে, দ্বিগুণ হবে, বড় সাইজের রাক্ষস যা হয় আর কি। তবে মনস্টার তো ইংরেজি শব্দ, আমরা তো ইংরেজি বুঝি না। এটা রাক্ষসে ফোন, আগের বার বলেছিলাম, এবার হচ্ছে আরো বড় রাক্ষস এসে হাজির। বড় রাক্ষস, তাই সবকিছু একটু বড় বড় আর বাড়তি বাড়তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন খুব সাধারণ জিনিস, আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ সবসময় দেখি, এখানে UFS 3.1 এনহ্যান্সড ভার্সন দেওয়া হয়েছে, অর্থাৎ সেটা সব থেকে ফাস্ট, তাকে আরেকটু ফাস্ট করে দেওয়া হয়েছে। গেমিং মোড আজকাল সব ফোনেই থাকে, এই ফোনেও আছে, কিন্তু এখানে তার সাথে মনস্টার মোড বলে একটা মোড দেওয়া হয়েছে, যার ফলে সব কিছুর ডিজাইন পাল্টে যাচ্ছে, একটা কমলা এফেক্ট আসছে, বেশ একটা গেমিং গেমিং ভাইব দিচ্ছে। কিন্তু তার বাইরেও আমরা তো কিছু চাই, iQOO গেমিং ফোন, তার মানে এক্সট্রা কিছু দিতেই হবে। এখানে সিপিইউটাকে ওভারক্লক করে দেওয়া যাচ্ছে, আপনি একটু বুস্টেড মোডে গেম প্লে করতে পারবেন। শুধু তাই নয়, এই ফোনটা ফু দিয়ে চালানো যাবে।
মানে ফু দিয়ে চালানোর ব্যাপারটা এরকম যে এখানে ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট রয়েছে 1000 হার্টজ। তার মানে এই ফোনটা টাচ করার আগে চলতে শুরু করবে, এরকম ব্যাপার আর কি। আসলে ব্যাপারটা এরকম হয়, আপনি মনে করেন গেম খেলছেন এবং আমার মতোই একজন বট, তো পাবজির ক্ষেত্রে একজন বট যখন গেমে কিছু টাচ করে, গুলি করতে যায়, তখন প্রতিবারই সে হেডশট খায়। কিন্তু যদি আপনার কাছে 1000 হার্টসের টাচ স্যাম্পলিং রেট থাকে, তখন অন্যজন সে যখন টাচ করছে 300 হার্টসে টাচ করছে, তার গুলিটা যেভাবে আসবে আর আপনার 1000 হার্টসে টাচ করার গুলিটা যেভাবে যাবে, আপনি উল্টে একটা হেডশট মেরে দিতে পারবেন। তবে এটা কিন্তু সবসময় 1000 হার্টস থাকে না, এটা ইনস্ট্যান্ট রেট। তার জন্যই আপনি যখন হঠাৎ করে টাচ করছেন এই জিনিসটা তখন এফেক্ট করবে। এমনিতে এটা 300 হার্টসে কাজ করছে, তার উপর ডিসপ্লেতে আবার 120 হার্টস রিফ্রেশ রেট রয়েছে। কিন্তু এটা তো রাক্ষস, শুধু 120 হার্টসে কি সন্তুষ্ট হবে? তো এখানে এলটিপিও ডিসপ্লে রয়েছে, শুধু এলটিপিও নয়, তার উপরও বড় রাক্ষস, তার মানে এলটিপিও 2.0 রয়েছে। কিন্তু সেখানেই কি ছেড়ে দিলে হবে? এটা যেহেতু iQOO ফোন, তাই এখানে 10 বিটস কালারও দিয়ে দেওয়া হয়েছে ডিসপ্লের মধ্যে। অর্থাৎ সব দিক দিয়ে এক কথায় বলতে হলে তুখোর ডিসপ্লে। এই ডিসপ্লের দিকে তাকালে একবার চোখ ফেরানো যাবে না, গেম প্লে করতে গেলে এই ডিসপ্লেটা বেস্ট মনে হবে। আচ্ছা, ডিসপ্লেতে সব কিছু কভার করতে পারলাম না, এত কিছু বলবো, এখানে 2K ডিসপ্লে, সেটা আর কোথায় বলবো আমি। আপনারা জানেন যে আগের বারই iQOO খুব ভালো ফোন বার করেছিল, গেমিংয়ের জন্য বিস্ট ফোন ছিল। এবার তাহলে iQOO নতুনত্ব কি আনবে? কিছু তো স্পেশাল করতে হবে, আরও ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিতে গেলে আরও ভালো কিছু তো করতে হবে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে বেস্ট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন। তো iQOO সেটা তো দিয়ে দিয়েছে, কিন্তু তার থেকে বেটার কি করে করবে? মনস্টার, আবার বড় মনস্টার। তো এখানে LPDDR5 র্যাম দেওয়া হয়েছে, তো সেটাও তো ইন্ডাস্ট্রিতে টপ নচ বেশ কিছু ডিভাইস আমরা দেখতে পাচ্ছি। তো iQOO কী করলো, সেখানেও একটা এনহ্যান্সড ভার্সন দিয়ে দিল, যার ফলে এখানে এই LPDDR5 র্যামটা সেটা আরেকটু এনহ্যান্সড হয়ে গেল, আরেকটু বেটার পারফর্ম করতে লাগলো। সবাই যেখানে ভার্চুয়াল র্যাম নিয়ে মাতামাতি করছে, iQOOর এই অ্যাপ্রোচটা আমরা প্রশংসা করব না কেন? যখন কেউ ভালো করছে তখন তার আমরা প্রশংসা কেন করব না? কোনো ফোনে শুধু খুদ ধরে বেরিয়ে আমি ভালো রিভিউয়ার হওয়ার চেষ্টা করব, এই নেগেটিভিটি ছড়িয়ে লাভ কি? এছাড়াও এখানে ডিসপ্লের জন্য একটা ইন্টিগ্রেটেড চিপ দিয়ে দেওয়া হয়েছে, ডিসপ্লের জন্য সেটা আলাদা করে কাজ করবে। ডিসপ্লেটা 6.78 ইঞ্চি একটা E5 অ্যামোলেড ডিসপ্লে, মানে স্যামসাংয়ের ডিসপ্লে আর কি। তার উপর সেখানে HDR10 আছে, ও মাই গড। তারপর আবার আছে 500 নিটস ব্রাইটনেস, আবার লাইট হঠাৎ বেশি হয়ে গেলে সেখানে 1000 নিটস অব্দি ব্রাইটনেস দেবে। ও নো, তারপর আবার পিক ব্রাইটনেস আছে 1500 নিটস। মানে আপনারা বুঝে দেখুন, প্রতিটা জায়গাতে, সেটা র্যাম হোক, ডিসপ্লে হোক, প্রসেসর হোক, ইউএফএস স্টোরেজ টাইপ হোক, সব জায়গাতে iQOO কোথাও গিয়ে একটা স্পেশাল টাচ দেওয়ার চেষ্টা করেছে। iQOO 9 এবং 9 Pro এই দুটো ফোনেই রয়েছে 4700 mAh ব্যাটারি। ডিসেন্ট ব্যাটারি, যথেষ্ট ভালো এবং বড় বলতে হয়। তবুও আপনি যদি ফাস্ট চার্জারের ফ্যান হন, সেখানে আপনার জন্য রয়েছে একেবারে 120 ওয়াটের একটা অ্যাটম বোম। হ্যাঁ, 120 ওয়াটের চার্জার রয়েছে দুটো ফোনের জন্যই। iQOO 9 Pro এই ফোনটাকে আরেকটু স্পেশাল বানানো হয়েছে, তাতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া iQOO 9 আর 9 Pro দুটো ফোনেই রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, দুটোতেই ফানটাচ OS 12 রয়েছে। এছাড়াও অ্যান্ড্রয়েড 12 আমরা আউট অফ দ্য বক্স পাচ্ছি। ফানটাচ OS প্রচুর 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 ফিচার রয়েছে এখানে, এবং আমরা সেটা নিয়ে যদি আজকে আলোচনা করি, ভিডিও আজকে শেষ হবে না, বিশাল লম্বা হয়ে যাবে। আমরা তাহলে সরাসরি ক্যামেরার প্রসঙ্গে চলে যাচ্ছি, এবং ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো iQOO 9 Pro এই ফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার, যেটা স্যামসাংয়ের GN5 সেন্সার। এছাড়া রয়েছে একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা আবার ফিশ আই লেন্স, মানে ফিশ আই লেন্সের স্যাম্পল আপনারা দেখলেই বুঝতে পারছেন। এরপর রয়েছে একটা 16 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, যেটাতে 2.5x অপটিক্যাল জুম আছে। এবার আমরা iQOO 9 এ যদি যাই, সেখানে ক্যামেরা সেটআপ সামান্য চেঞ্জ হয়েছে। iQOO 9 এ রয়েছে 48 মেগাপিক্সেল একটা গিম্বল ক্যামেরা, প্রাইমারি সেন্সার সেটাই। এছাড়া তারপর রয়েছে একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেই লেন্সটার মধ্যেই ম্যাক্রো ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে রয়েছে একটা 13 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার এখানেই যে গেমিং ফোনের ক্যামেরা সাধারণত ভালো হয় না, আমরা বরাবর এটা জেনে এসেছি। কিন্তু iQOO এই দুটো ফোনেই, 9 আর 9 Pro দুটো ফোনেই রয়েছে গিম্বল স্টেবিলাইজেশন, মানে ভিভোর যেটা একটা স্পেশাল জিনিস ক্যামেরার ক্ষেত্রে, এখানে সেটা দেওয়া হয়েছে। আপনাদের একটা ক্যামেরাতে ভিডিওর স্যাম্পল অবশ্যই দেখাতে চাই। এই ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড হচ্ছে iQOO 9 Pro তার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে। আপনারা জানেন এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, এবং এখানে ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। সব থেকে বড় কথা, এখানে হরাইজন্টাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, অর্থাৎ আমি স্থির থাকবো, ফোন ইচ্ছা মতো ঘোরাবেন, কিন্তু এই হরাইজন্টাল লাইন অর্থাৎ দিগন্ত রেখা সবসময় এক জায়গায় ফিক্স থাকবে, যেটা আমরা এর আগে ভিভোর ফোনে দেখেছি, এবং এই অসাধারণ ক্যামেরা ফিচারটা এবার আমরা iQOO ফোনেও দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা হরাইজন্টাল মোড যেটা আছে সেটাকে টেস্ট করে দেখবো, অর্থাৎ দিগন্ত রেখা ফিক্স থাকবে এই ব্যাপারটাকে টেস্ট করবো। হরাইজন্টাল মোড আমরা অন করলাম। এবার আপনারা দেখুন, ক্যামেরা যতই ঘুরুক না কেন আমি কিন্তু ফ্রেমে স্থির থাকবো।
ক্যামেরা 180 ডিগ্রি বা 90 ডিগ্রি পুরো ঘুরে গেলেও দিগন্ত রেখা যেহেতু ফিক্সড থাকছে, তাই আমিও ফিক্সড থাকছি, কোনো রকম চেঞ্জ দেখা যাচ্ছে না। তো ফোনের ক্যামেরা ইচ্ছা মতো এই জন্য আপনি ঘোরাতে পারবেন, দিগন্ত রেখা সবসময় ঠিক থাকবে। ভিডিওর ক্ষেত্রে, ভ্লগের ক্ষেত্রে এই ফিচারটা ভীষণই কাজের। এছাড়া iQOO 9 যে ফোনটাতে, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ প্রসেসর রয়েছে। এই ফোনটাও সব দিক দিয়ে একদম ফ্ল্যাগশিপ ফোনের কাছাকাছি যায়। এখানে LPDDR5 এনহ্যান্সড র্যাম এখানেও দেওয়া হয়েছে, এবং UFS 3.1 স্টোরেজ টাইপ, সেটাও এনহ্যান্সড ভার্সন এখানেও দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা কম্প্যাক্ট ব্যাপার iQOO 9 এর ক্ষেত্রেও করা হয়েছে। যাদের বাজেট একটু কম, তারা iQOO 9 ফোনটা অবশ্যই একবার ট্রাই অ্যান্ড টেস্ট করতে পারেন, কারণ সেই ফোনটাতেও যথেষ্ট ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তো iQOO 9 Pro যদি বড় রাক্ষস হয়, iQOO 9 কিন্তু একেবারে হেলে ফেলার জিনিস না, সেও রাক্ষস, ছোট হলেও সেও রাক্ষস। তো এত অবধি ভিডিও করে আমি তো হাঁপিয়ে গেছি। আপনাদের কি মনে হয় এই ফোনগুলোর যা ফিচার আছে সেটা কি বলে শেষ করার মতো? একটা ভিডিওতে কি কমপ্লিট হতে পারে? আমি অবশ্যই iQOO 9, 9 Pro এবং iQOO 9AC বলে iQOO যে ফোনগুলো লঞ্চ করেছে, এই 9 সিরিজের ফোনগুলোর ব্যাপারে আরও একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে ইনডেপথ আরও কথাবার্তা হবে। আপনাদের যা কিছু প্রশ্ন আছে এই ফোনগুলোর ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখে রাখুন। আমি সেখান থেকে প্রশ্ন বুঝে, আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের ফুল রিভিউতে অবশ্যই সেগুলো কভার করব। আর আজকের ভিডিওতে আর লম্বা করবো না, ভিডিও এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।